হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের শোভম স্যার। তো চলে এসেছি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের একটা সেট নিয়ে। তো 500টা এমসিকিউ সিরিজ যেটা আমরা স্টার্ট করেছিলাম, আজকে কিন্তু আর সেট নাম্বার 9। তো এর আগে কিন্তু অলরেডি আমরা 8টা ক্লাস করে ফেলেছি। যারা যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই করে কিন্তু ক্লাসগুলো দেখবে। এখানে কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাস করছি। তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যেসব কোয়েশ্চেনগুলো আসতে পারে তোমাদের এক্সামে, বা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। তো 500টা কোয়েশ্চেনের কিন্তু পুরো সিরিজটা থাকছে। তো আজকে কিন্তু তার পার্ট নাম্বার 9 বা আমাদের কিন্তু ক্লাস নাম্বার 9 হবে। তো চলো দেখে নেই আমরা ক্লাসটা কি কি রয়েছে কোয়েশ্চেন। তো তার আগে আমি তোমাদের বলে রাখি, যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসের কিন্তু ফ্রি পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেনি তারা খুব তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, এবং এই ক্লাসের যে ফ্রি পিডিএফ গুলো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সেখান থেকে। আর যারা যারা কিন্তু ক্লাসগুলো করছো, তোমাদের ক্লাস নিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো রকম কোনো কোয়ারি থাকে, কোনো টপিক নিয়ে যদি তোমাদের কোনো বুঝতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদেরকে জানাতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ডিসকাস করতে পারো যে কোনো রকম প্রবলেম নিয়ে। তো লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাচ্ছ। সেখানে গেলে কিন্তু সেখানে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাচ্ছ, এবং তারপরে সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে। তো চলো দেখে নিই আমরা ক্লাসে চলে যাই কি কোয়েশ্চেন রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি রয়েছে। চলো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের কাছে রয়েছে দেখো। তো দেখো আমরা কিন্তু পরপর কোয়েশ্চেন গুলো করছি। তো তোমরা জানো যে আমরা 500টা কোয়েশ্চেনের সিরিজ করছি। তো অলরেডি আমরা অনেকগুলো কোয়েশ্চেন করে ফেলছি। তো আজকে দেখো আমরা 121 থেকে স্টার্ট করছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু একদম ফার্স্ট যে সিরিজটা আমাদের রয়েছে একদম ফার্স্ট ক্লাস থেকে সেখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা কোয়েশ্চেন। সেখানে কিন্তু তোমাদের খুব ভালোভাবে সেগুলোকে এক্সপ্লেন করা রয়েছে। দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে বলছে টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন। এটা কিন্তু খুবই ইজি একটা কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে কি হবে তাহলে আমরা দেখে নেব। আর টেলিভিশনের আবিষ্কার আমরা জানি যে জন লগি বেয়ার্ড আমরা বলে থাকি, জে এল বেয়ার্ড অপশন এ তে রয়েছে। এগুলো খুব ইজি কোয়েশ্চেন। দেখো এই ধরনের তোমাদের আবিষ্কার এবং আবিষ্কারক থেকে কিন্তু কোয়েশ্চেন গুলো আসতে পারে, ঠিক আছে। কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছিলেন সেগুলো থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন গুলো আসতে পারে। তো অবশ্যই করে আমি তোমাদের আবিষ্কার এবং আবিষ্কারক নিয়ে একটা আলাদা একটা ক্লাস দিয়ে দেবো। সেখানে কিন্তু প্রত্যেকটা আমরা যে সমস্ত যন্ত্রগুলো দেখছি বা যে সমস্ত ইনভেনশন গুলো দেখছি, সেখানে কোন সায়েন্টিস্ট এটাকে ইনভেন্ট করেছিল সেটা কিন্তু আমি তোমাদের সেখানে একটা ক্লাসে বলে দেবো। চলো তাহলে দেখে নেই। এখানে টেলিভিশনের আবিষ্কারক বলছে জন লগি বেয়ার্ড বা জে এল বেয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তার কাছে দেখো একটা নাম রয়েছে জন নেপিয়ার। দেখো জন নেপিয়ারের নাম কিন্তু তোমরা শুনেছো। নেপিয়ারের নাম আমরা কোথায় শুনেছি কি, নেপিয়ার বোনস, একটা গণক যন্ত্র, ঠিক আছে, যেটাকে কম্পিউটারের একদম আদিতম রূপ বা কম্পিউটারের কিন্তু আগে আমরা যখন গণনা করতাম সেক্ষেত্রে কিন্তু নেপিয়ার বোনস ছিল সেখানে। তার সঙ্গে সঙ্গে এই জন নেপিয়ার কিন্তু আমরা যে ম্যাথমেটিক্সে যে লগারিদম করি, ঠিক আছে, ম্যাথমেটিক্সে যে লগারিদম করি সেই লগারিদম কিন্তু আবিষ্কার করেছিলেন এই জন নেপিয়ার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। 122 তে কি বলছে, অ্যাম্পিয়ারের রোধ সাধারণত কি হয়, সরি অ্যামমিটারের রোধ সাধারণত কি হচ্ছে, ঠিক আছে। অ্যামমিটারের রোধ এখানে অপশন দিয়েছে দেখো, কম, বেশি, মাঝারি নাকি কোনোটাই নয়, ঠিক আছে। কম, বেশি, মাঝারি নাকি কোনোটাই নয় দেওয়া রয়েছে। তাহলে অ্যামমিটারের রোধ আমাদেরকে জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে অ্যামমিটারের কাজটা কি, ঠিক আছে। অ্যামমিটার কি করছে, একটা প্রবাহের মধ্যে দিয়ে কতটা তড়িৎ পরিবাহিত হচ্ছে সেটাকে কিন্তু নির্ণয় করছে অ্যামমিটার, ঠিক আছে। একটা প্রবাহের মধ্যে দিয়ে কতটা পরিমাণ তড়িৎ পরিবাহিত হচ্ছে বা ইলেকট্রিক ফ্লো, ঠিক আছে, যে কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের যে ফ্লোটা হচ্ছে সেটাকে কিন্তু পরিমাপ করছে আমাদের অ্যামমিটার। সেক্ষেত্রে এই অ্যামমিটার কিন্তু কি করছে, এর রোধ যদি বেশি থাকে, ঠিক আছে, এর রোধটা কেমন হতে হবে, ধরো আমাদের যদি অ্যামমিটারের রোধ বেশি থাকে সেক্ষেত্রে কি হবে না, ওই যে ফ্লোটা, রোধ মানে আমরা কি জানি, রোধ মানে একদম সাধারণভাবে বাধা আমরা বলতে পারি, ঠিক আছে। রোধকে আমরা সাধারণ কথাতে বলতে পারি বাধা, ঠিক আছে, বাধা, তাই তো। রোধ মানে হচ্ছে বাধা। তার মানে একটা এই যে ইলেকট্রিক ফ্লো হচ্ছে একটা পরিবাহীর মধ্যে দিয়ে, সেখানে কতটা পরিমাণ বাধা রয়েছে বা রোধ রয়েছে সেটাকে আমরা মানে কতটা বাধা রয়েছে সেটাকে আমরা রোধ বলছি। তাহলে এবারে অ্যামমিটারে আমরা কি করছি, ফ্লোটাকে মেজার করার চেষ্টা করছি। সেক্ষেত্রে সেখানে যদি বেশি পরিমাণে বাধা থাকে তাহলে অ্যাকচুয়াল কতটা ফ্লো হচ্ছে সেটা তো আমরা নির্ণয় করতে পারবো না। তো সেই জন্য মনে রাখতে হবে যে অ্যামমিটারের রোধটা হতে হবে সবসময় কম, ঠিক আছে। একদম আদর্শ অ্যামমিটার যদি আমরা বলি, আইডিয়াল যদি অ্যামমিটার বলি, ঠিক আছে, আদর্শ অ্যামমিটার, সেক্ষেত্রে আদর্শ অ্যামমিটারের কথা যদি বলি আমরা, তার কিন্তু রোধ হবে একদম শূন্য, ঠিক আছে। তার রোধটা হবে কিন্তু জিরো, ঠিক আছে। আদর্শ অ্যামমিটারের ক্ষেত্রে এই রোধ হবে কিন্তু একদম
আদর্শ অ্যামিটারের রোধটা কিন্তু হবে একদম শূন্য, ঠিক আছে। তার মানে এই অ্যামিটারের মধ্যে কিন্তু আমরা যদি দেখি যেটা আইডিয়াল বা আদর্শ অ্যামিটার, তার মধ্যে কোনো রকম কোনো রোধ থাকে না, যাতে কিনা সহজেই এই ইলেকট্রিক যে ফ্লো বা কারেন্টের যে ফ্লোটা হচ্ছে সেটা সহজেই মেজার করা যায়, কতটা পরিমাণ হচ্ছে সেই ইলেকট্রিক কারেন্টটা তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যামিটারের রোধ সাধারণত খুব কম হয়, এবং আদর্শ অ্যামিটারের কথা যদি আমাদেরকে বলা হয় সেক্ষেত্রে মনে রাখতে হবে তার রোধটা কিন্তু 0 হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, এই যে অ্যামিটার এটাকে আমরা কি এইটাকে আমরা পরিবাহীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করব, ঠিক আছে, কোন সমবায়ে যুক্ত করব সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে এই অ্যামিটারটাকে কিন্তু আমরা পরিবাহীর সঙ্গে সবসময় কিসে করব না শ্রেণী সমবায়ে যুক্ত করব, ঠিক আছে, শ্রেণী সমবায়ে আমরা যুক্ত করব, ঠিক আছে, মনে থাকবে, আশা করি ক্লিয়ার হলো। দেখো তাহলে এখানে দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে অ্যামিটার কি করছে, অ্যামিটার হচ্ছে একটা পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লোটাকে মেজার করছে, কতটা পরিমাণ কারেন্ট তার মধ্যে দিয়ে পরিবাহিত হচ্ছে সেটাকে মেজার করছে। তার সঙ্গে সঙ্গে আদর্শ অ্যামিটার যেটা হচ্ছে তার রোধ কিন্তু শূন্য হবে, একদম 0 হবে, ঠিক আছে, বা অ্যামিটারের রোধ সাধারণত খুব কম হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কোয়েশ্চেন তোমাদের দেয়, এই অ্যামিটারকে কি করা হবে, অ্যামিটারকে পরিবাহীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হবে, অ্যামিটারকে কিন্তু পরিবাহীর সঙ্গে কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে, ঠিক আছে। অ্যামিটারের পাশাপাশি আমরা যদি ভোল্ট মিটারের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু অ্যামিটারের ঠিক উল্টোটা হবে ভোল্ট। আদর্শ ভোল্ট মিটার যেটা থাকছে, ঠিক আছে, আদর্শ ভোল্ট মিটার, ওকে, তার ক্ষেত্রে মিটারের ক্ষেত্রে আমরা দেখে নেব যে রোধটা সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে, রোধটা হয়ে যাচ্ছে কি ইনফিনিটি, বা হচ্ছে মানে প্রচুর পরিমাণে রোধ থাকছে ভোল্ট মিটারে, ঠিক আছে, রোধটা হচ্ছে আমরা বলবো যে ইনফিনিটি, ইনফিনিটি সাইন আমি দিয়ে দিলাম তোমাদের এখানে। আর হচ্ছে কি আরেকটা জিনিস যেখানে মনে রাখতে হবে, যে এটাকে আমরা যখন শ্রেণী সমবায়ে যুক্ত করছি, একে কিন্তু আমরা কিসে যুক্ত করব, একে কিন্তু আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব, সমান্তরাল সমবায় কিন্তু আমরা যুক্ত করব, ঠিক আছে, সমবায়ে যুক্ত করব, সমান্তরাল সমবায়, ঠিক আছে। এই দুটো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, দুটো থেকেই কিন্তু কোয়েশ্চেন দিচ্ছে, ঠিক আছে। আর এই ভোল্ট মিটারের সাহায্যে আমরা কি করছি, ভোল্ট মিটারের সাহায্যে আমরা বিভব প্রভেদ, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ পরিমাপ করছি, আমরা বিভব প্রভেদ পরিমাপ করছি, ঠিক আছে। তাহলে আশা করি এটা ক্লিয়ার হলো। দুটো কিন্তু আমি তোমাদের কাছাকাছি লিখে দিলাম, দুটো কিন্তু তোমরা ভালো করে নোট ডাউন করে নেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, অ্যামিটার তাহলে হয়ে গেল, এবং ভোল্ট মিটারের সাহায্যে দেখে নিলাম আমরা বিভব প্রভেদ পরিমাপ করছি, তার সঙ্গে এর রোধ হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে, এবং যেটা আদর্শ আমরা বলবো, ঠিক আছে, আদর্শ ভোল্ট মিটারের ক্ষেত্রে, এবং এটাকে কিন্তু আমরা সমান্তরাল সমবায়ে কিন্তু আমরা যুক্ত করব, ঠিক আছে। দুটো কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 123 বলছে, দেখো এক্স রশ্মি বলছে তড়িৎগ্রস্ত, নিস্তড়িৎ, জড় তরঙ্গ নাকি কোনোটাই নয়। তাহলে এক্স রশ্মি মনে রাখতে হবে, এক্স রশ্মি কিন্তু একটা নিস্তড়িৎ বা হচ্ছে এ কিন্তু নিউট্রাল, এর মধ্যে কোনো রকম কোনো বিভব বা চার্জ কিন্তু থাকে না, এক্স রশ্মি হচ্ছে নিউট্রাল, নিস্তড়িৎ। আচ্ছা, এক্স রশ্মির ব্যাপারে কিন্তু আমি তোমাদের আগে বলেছি যে এক্স রশ্মি কিন্তু আবিষ্কার করেছিলেন কে, বিজ্ঞানী রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে এক্স রশ্মি আবিষ্কার করার জন্য তিনি কিন্তু 1901 সালে যখন প্রথম নোবেল পুরস্কার শুরু হলো বা চালু হলো দেওয়া, তখন কিন্তু তিনি এই এক্স রশ্মি আবিষ্কারের জন্য প্রথম নোবেল পুরস্কার কিন্তু পেয়েছিলেন বিজ্ঞানী রন্টজেন, ঠিক আছে। এই এক্স রশ্মিকে আমরা কোথায় কাজে লাগাবো, আমরা জানি মেডিকেল সায়েন্সের বিভিন্ন রকম কাজে আমরা এক্স রশ্মিকে কাজে লাগাচ্ছি। আমাদের কোথাও হাড় ভেঙে গেলে বা আমাদের হাড় ফ্র্যাকচার হয়ে গেলে সেক্ষেত্রে আমরা সেটাকে নির্ণয় করার জন্য কোন জায়গাতে হয়েছে সেটা আমরা এক্স রশ্মি ব্যবহার করছি। তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো বিভিন্ন রকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাতে কিন্তু এই এক্স রশ্মিকে ব্যবহার করা হচ্ছে। তো এখানে মনে রাখতে হবে যে এক্স রশ্মি হচ্ছে আমাদের কিন্তু নিস্তড়িৎ, বা এটা হচ্ছে কিন্তু কোনো চার্জলেস বা চার্জ কিন্তু এখানে থাকছে না। ওকে, এবারে বলছে দেখো শূন্য মাধ্যমে এক্স রশ্মির বেগ, শূন্য মাধ্যমে এক্স রশ্মির বেগ কত হচ্ছে, শূন্য মাধ্যমে মানে হচ্ছে ভ্যাকুয়াম, কোন রকম কোনো মাধ্যম বা শূন্য মাধ্যমের মধ্যে এক্স রশ্মির বেগ কত হচ্ছে। অপশনগুলো কি দেওয়া রয়েছে দেখো, বলছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স, 3 × 10⁸ সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, 3 × 10⁵ সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স নাকি কোনোটাই নয়। এবারে আমরা দেখে নেব যে শূন্য মাধ্যমের মধ্যে এক্স রশ্মির বেগ বলেছে, তাহলে শূন্য মাধ্যমে এক্স রশ্মির বেগ কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে লাইটের যে বেগ বা লাইটের যে স্পিড তার কিন্তু ইকুয়াল। তাহলে দেখো লাইটের স্পিড কোনটা হবে, 3 × 10⁸ আমরা জানি,
তাহলে 3 × 10⁸ দুটোতেই দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে তার যে ইউনিটটা বা এককটা কি রয়েছে সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তোমাদেরকে কিন্তু এখানেই কিন্তু ফাঁসানোর চেষ্টা করবে। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে। এই যে সেকেন্ড ইনভার্স মানে কিন্তু আমরা যেটাকে সেন্টিমিটার পার সেকেন্ড বলছি ওটাই হচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে মনে রাখতে হবে আমাদের কিন্তু 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স কিন্তু নয়। ঠিক আছে, এই যে নাম্বারটা মনে রাখার সঙ্গে সঙ্গে তার সঙ্গে কিন্তু ইউনিটটাও মনে রাখতে হবে, কারণ ইউনিট চেঞ্জ হয়ে গেলে কিন্তু নাম্বারটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, 3 × 10⁸ তখন 8 হবে না, এখানে কিন্তু তখন 10⁻10 হয়ে যাবে। ঠিক আছে, 10⁻10 হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে যখনই কিন্তু নাম্বারটা মনে রাখছি তার সঙ্গে সঙ্গে ইউনিটটাও কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শূন্য মাধ্যমের এক্স রশ্মির গতিবেগ হচ্ছে আলোর গতিবেগের সমান, যেটা হচ্ছে 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেই। আচ্ছা 125 কি বলছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি দুটি আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা এখানে কি বলছে, নিম্নলিখিত যে সূত্রগুলোর কথা বলা হচ্ছে দেখো, যেমন রয়েছে ফ্যারাডের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র, কুলম্বের সূত্র এবং ওহমের সূত্র বা ওহমস ল এর কথা বলা হচ্ছে। এখানে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত। আমরা দেখো এই ধরনের একটা সূত্র পড়েছিলাম যে এখানে যে একটা চার্জ পার্টিকেল থাকে যেটাকে আমরা Q1 যদি ধরি, আর এখানে যে একটা চার্জ পার্টিকেল থাকে এটাকে যদি আমরা Q2 ধরি, তাহলে এদের মধ্যে কি বলছে মধ্যবর্তী দূরত্বের সঙ্গে বা মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত। তাহলে এদের মধ্যেকার যে দূরত্ব সেটাকে আমরা কি লিখছিলাম, যদি এটাকে যদি আমরা আর লিখি সেক্ষেত্রে এই যে বলটা এদের মধ্যে কাজ করবে সেই বলটাকে আমরা কি লিখতে পারবো, সেই বলটাকে আমরা লিখতে পারবো F = বা F ভ্যারাইজেস আমরা এটাকে লিখতে পারবো, F ভ্যারাইজেস কি লিখতে পারবো Q1 Q2 ঠিক আছে বাই R²। এইটা হচ্ছে কি সেই বলটা, এই বলটার কথা এখানে কিন্তু বলা হচ্ছে। তাহলে এই যে বলটা বা এই যে আমরা একটা রাশিমালা লিখলাম, এটা কোন সূত্র বা কার সূত্রের থেকে পাওয়া যায় সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা জানি যে দুটো চার্জ পার্টিকেল থাকছে তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা যদি আর হয় সেক্ষেত্রে বল কি হবে, চার্জ পার্টিকেল দুটোর গুণফল এবং তাদের দূরত্বের কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি এটা কার সূত্র, এটা হচ্ছে কুলম্বস ল বা কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রেই বলা হচ্ছিল যে দুটো যদি চার্জ পার্টিকেল থাকে বা দুটো যদি তড়িৎ আহিত কণা থাকে তাহলে তার মধ্যে হচ্ছে তাদের মধ্যে যে বলটা কাজ করবে, তাদের মধ্যে একটা বল কাজ করছে, সেই বলের মানটা কত হবে না তাদের দূরত্বের মানে তাদের আধানের গুণফল এবং তার সঙ্গে সঙ্গে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ওকে। ওহমস ল আমরা জানি, ওহমের যে লতে বলা হচ্ছে কি, যদি তাদের বিভব প্রভেদ একটা যদি তড়িৎ যদি থাকে, আমরা তড়িৎদ্বার ধরছি, ঠিক আছে, এখানে আমাদের যদি এইভাবে কিন্তু একটা রোধ দেওয়া থাকে তাহলে বা তাদের যদি বিভব প্রভেদটা V1 এবং এখানে আমরা ধরলাম V1 এবং V2 হয়, তাহলে কি হচ্ছে তাদের মধ্যেকার যে প্রবাহ সেটা যদি I হয়, ঠিক আছে, I প্রবাহ হয়, তাহলে আমরা জানি যে ওহমের সূত্রে বলা হচ্ছিল কি V ভ্যারাইজেস মানে এই বিভব প্রভেদ যেটা হচ্ছে V2 - V1 এটা কিন্তু ভ্যারাইজেস হচ্ছে কি I। ঠিক আছে, তাদের মধ্যেকার বিভব প্রভেদ তাদের প্রবাহ মাত্রার সঙ্গে কি হচ্ছে সমানুপাতিক হবে। ঠিক আছে, এটা হচ্ছে ওহমের সূত্র। আর অ্যাম্পিয়ারের সূত্র আমরা জানি যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মে বলা হচ্ছিল কি, যদি একটা মানুষ কাল্পনিকভাবে একটা কি করছেন একটা পরিবাহীর উপর যদি সাঁতার কাটে তাহলে পরিবাহীতে এবং তার মুখটা যদি কি থাকে চুম্বক শলাকার দিকে থাকে, সেক্ষেত্রে পরিবাহীর যদি পরিবাহটা মানে প্রবাহটা কোন দিকে হচ্ছে তার মাথার দিকে হচ্ছে, সেক্ষেত্রে সেই যে চুম্বক শলাকাটা সেটা হচ্ছে নর্থ যে পোলটা বা উত্তর মেরুটা সেটা তার বাম হাতের দিকে কি হচ্ছে না সরে যাবে। ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম। তাহলে এইরকম সূত্রগুলো এবং তাদের গাণিতিক রূপগুলো আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এখানে বলা হচ্ছে দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী বল, সেটা হচ্ছে আমাদের কুলম্বস ল। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 126 বলছে নিম্নলিখিতের মধ্যে কোনটি উত্তম তড়িৎ পরিবাহী। নিম্নলিখিতের মধ্যে কোনটি উত্তম তড়িৎ পরিবাহী, তাহলে এখানে কিন্তু আমাদেরকে সেই কনসেপ্টটা মনে রাখতে হবে। ঠিক আছে, কোনটা হচ্ছে তড়িৎ পরিবাহী, তার মানে হচ্ছে সুপরিবাহী এবং কুপরিবাহীর কনসেপ্টটা রাখতে হবে। ঠিক আছে, কার মধ্যে দিয়ে সহজেই তাপ এবং তড়িৎ প্রবাহিত হতে পারছে এবং কার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারছে না। তাহলে অপশনগুলো কি দেওয়া রয়েছে দেখো, বলছে তামা, অ্যালুমিনিয়াম, তামা এবং সীসা নাকি রূপো উত্তম তড়িৎ পরিবাহী বলছে, মানে সবচেয়ে ভালো কার মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয়। দেখো এখানে যেগুলো দেওয়া রয়েছে তামা বা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং রূপো, এগুলো কিন্তু সবগুলোর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারছে। ঠিক আছে, কারণ আমরা যখন যদি দেখি এই তামা দিয়ে কি হচ্ছে, আমাদের যে বাড়িতে যে সমস্ত ওয়্যারিং গুলো করা হচ্ছে বা বাড়িতে যেগুলো আমরা ইলেকট্রিক
পাখা বা ইলেকট্রিক তোমার হচ্ছে কি বাল্ব এগুলো যে জ্বালাচ্ছি, এগুলোর যে তারগুলো সেগুলো কিন্তু তামা দিয়ে তৈরি হয় বেশিরভাগ। এরপরে আমরা যদি দেখি এই অ্যালুমিনিয়াম দিয়ে আমরা যে আমাদের যে ইলেকট্রিক যে পোল গুলো রয়েছে, ঠিক আছে, সেই পোল গুলোতে যে তারগুলো থাকে সেগুলো হচ্ছে বেশিরভাগ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হচ্ছে। তাহলে আর রূপো দিয়েও কিন্তু তার তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এর মধ্যে তাহলে সবচেয়ে উত্তম বা সবচেয়ে বেশি কে তড়িৎ পরিবাহিত করতে পারে বা সবচেয়ে ভালো কে করতে পারছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে রূপো হচ্ছে বা সিলভার হচ্ছে কি কিন্তু সবচেয়ে তড়িতের সুপরিবাহী বা সবচেয়ে উত্তম পরিবাহী, ঠিক আছে। রূপোর মধ্যে দিয়ে কিন্তু সবচেয়ে সহজে তড়িৎ পরিবাহিত হতে পারছে, ঠিক আছে। তাহলে সবচেয়ে উত্তম বললে কি হবে, রূপো হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি 127 কি বলছে আমাদের কাছে, অভিকর্ষ সূত্রের উপস্থাপক। এটা নিয়ে আলাদা করে আর কোনো কিছু বলার দরকার নেই। অভিকর্ষ সূত্র কে দিয়েছিলেন আমরা জানি যে অভিকর্ষ সূত্র কিন্তু এখানে আমরা একজনের নামই বলবো, সেটা হচ্ছে নিউটন, ঠিক আছে। আমাদের নিউটন কিন্তু অভিকর্ষ সূত্র দিয়েছিলেন, ঠিক আছে। শুধুমাত্র অভিকর্ষ সূত্র নয়, বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু নিউটনের অবদান রয়েছে। মানে ফিজিক্সের বিভিন্ন রকম যে সূত্রগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু নিউটনের অনেক অবদান রয়েছে। নিউটন আমরা গতিসূত্র দেখেছি, ঠিক আছে। নিউটনের 3টে গতিসূত্র রয়েছে, তার সঙ্গে সঙ্গে লাইটেরও বিভিন্ন রকম প্রপার্টিস গুলোতে নিউটনের অনেক অবদান রয়েছে, ঠিক আছে। ওকে, ডাল্টন আমরা জানি, ডাল্টন পরমাণুর প্রথম যে মতবাদ দিয়েছিলেন ডাল্টন, ঠিক আছে। ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হচ্ছে, তিনি প্রথম দিয়েছিলেন পরমাণুর মতবাদ। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে রাদারফোর্ডও কিন্তু পরমাণু মডেলের জন্য বিখ্যাত। রাদারফোর্ডও কিন্তু পরমাণু মডেলের জন্য বিখ্যাত, ঠিক আছে। রাদারফোর্ডের পরমাণু মডেল রয়েছে, আমরা সবাই পড়েছি। তার সঙ্গে সঙ্গে দেখো আলভা এডিসন বা টমাস আলভা এডিসন আমরা জানি কিসের জন্য, ইলেকট্রিক বাল্ব আবিষ্কারের জন্য বিখ্যাত, ঠিক আছে। ওকে, নেক্সট, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে গেল, অভিকর্ষ সূত্রের উপস্থাপক হয়ে যাচ্ছে আমাদের নিউটন, ঠিক আছে। ওকে, এবারে দেখো আমাদের 28-এ কি বলছে, বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ। তাহলে আমরা দেখি সবসময় কিন্তু বৃষ্টির ফোঁটাটা বৃত্তাকারই পড়ে, ঠিক আছে। বৃষ্টির ফোঁটার আকার বৃত্তাকারই হয়, অন্য কোনো আকারের কিন্তু হচ্ছে না। সেটা তো অন্য কোনো আকারেরও হতে পারতো, কিন্তু কেন হচ্ছে না, বৃষ্টির ফোঁটাটা সবসময় বৃত্তাকারই কেন হচ্ছে বা স্ফেরিক্যাল শেপের কেন হচ্ছে, ঠিক আছে। স্ফেরিক্যাল শেপের কেন হচ্ছে বা বৃত্তাকার কেন হচ্ছে, দেখো অপশন কি বলেছে, এর কারণটা কি, পৃষ্ঠটান, অতিরিক্ত চাপ, সান্দ্রতা নাকি পীড়ন, কোনটা হবে রাইট অ্যান্সার, কোনটা হবে রাইট অ্যান্সার। তাহলে দেখে নেবো আমাদের এই যে বৃষ্টির ফোঁটা বৃত্তাকার বা স্ফেরিক্যাল শেপের হচ্ছে, তার কারণ হচ্ছে কিন্তু পৃষ্ঠটান, ঠিক আছে। তার কারণ হচ্ছে কিন্তু পৃষ্ঠটান, ঠিক আছে। এই পৃষ্ঠটানের কারণেই কিন্তু বৃষ্টির ফোঁটাটা সবসময় স্ফেরিক্যাল শেপের হচ্ছে। তার কারণ কি, স্ফেরিক্যাল শেপ বা আমরা যদি দেখি এই যে আকারটা, এটা কিন্তু অন্যান্য যে কোনো আকারের থেকে এর কিন্তু ক্ষেত্রফলটা কম। আর পৃষ্ঠটানের হচ্ছে প্রপার্টিটাই সেটা, জল বা যে কোনো তরল সবসময় কি চাইছে, তার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যতটা কম করা যায়, ঠিক আছে, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যতটা কম করা যায়, তো সেটাই কিন্তু তারা সবসময় চাইছে, এটাকেই বলা হচ্ছে পৃষ্ঠটান, ঠিক আছে। দেখবে আমরা দেখি যে মাকড়সা অনেক সময় জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা হেঁটে যেতে পারছি না, ঠিক আছে। বা হচ্ছে কি একটা খুব সরু কোনো কাঠি বা সরু কোনো আলপিনকে যদি আমরা রেখে দিই জলের উপর, সেটা কিন্তু ভেসে থাকে অনেক সময়। তাহলে এই যে কারণগুলো কেন হচ্ছে, কারণ জলের উপরের যে তলটা সেটা কিন্তু একটা টানটান একটা পর্দার মতো কাজ করছে, তার নিচের যে অণুগুলো রয়েছে সেগুলো কিন্তু ওপরটাকে টেনে রাখছে। তার কারণ কিন্তু সেই জন্য কিন্তু সেখানে একটা তোমার একটা আস্তরণ বা একটা চাদরের মতো কিন্তু একটা আস্তরণ পড়ে যাচ্ছে, ঠিক আছে। এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু মানে এগুলো হচ্ছে কার কার প্রপার্টি বা এগুলো কিসের জন্য ঘটছে না, এটা হচ্ছে পৃষ্ঠটানের জন্য ঘটছে। আর সান্দ্রতা আমরা জানি, সান্দ্রতা কি হচ্ছে, কোনো তরল কতটা গাঢ় সেটা হচ্ছে তার সান্দ্রতা, ঠিক আছে। কোনো তরল বা সেই তরলটা গড়িয়ে যাওয়ার জন্য কতটা বাধা পাচ্ছে সেটাই হচ্ছে কিন্তু আমরা সান্দ্রতা দিয়ে সেটাকে বুঝবো। তাহলে সান্দ্রতা যদি আমরা দেখি দুটো তরলের ক্ষেত্রে আমরা যদি দেখি সহজে কিন্তু বুঝতে পারবো। ধরো জল যদি নেই আর তার সঙ্গে সঙ্গে যদি আমরা মধু নেই, তাহলে দেখবো জলটা যত সহজে গড়িয়ে যেতে পারছে মধুটা কিন্তু তত সহজে গড়িয়ে যেতে পারছে না। তার কারণ হচ্ছে কি, মধুটা বেশি সান্দ্র, তার মানে তার মধ্যেকার যে অণুগুলো সেগুলো আরেকটু কম্প্যাক্ট, সেগুলো কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু আরেকটু ক্লোজলি বন্ডিং এ রয়েছে, তো সেই জন্য কিন্তু তারা সেটা বেশি গড়িয়ে যেতে পারছে না। তাহলে সান্দ্রতা ব্যাপারটা হচ্ছে গাঢ়ত্ব, ঠিক আছে, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে। চলো ওকে, নেক্সট বলেছে আমাদের 129 কি বলছে, ভারতে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে আমরা যে ইলেকট্রিসিটিটা পাচ্ছি আমাদের ইন্ডিয়াতে, সেটা কোথা থেকে আসছে বা তার সোর্সটা কি, কি ধরনের সোর্স থেকে আমরা পাচ্ছি। তাহলে অপশনগুলো কি বলছে দেখো,
বলছে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ নাকি নিউক্লিয়ার চুল্লি, কোথা থেকে আসছে আমাদের বিদ্যুৎ শক্তিটা? বেশিরভাগটা কোথা থেকে আসছে? আমরা মোটামুটি সমস্ত ধরনের বিদ্যুৎই ব্যবহার করছি, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ বা নিউক্লিয়ার চুল্লি থেকে, কিন্তু বেশিরভাগটা সর্বাধিক পরিমাণে কোথায় আসছে আমরা দেখব তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। ঠিক আছে, তাপবিদ্যুৎ থেকে কিন্তু বেশিরভাগটাই আসছে। ঠিক আছে, বেশিরভাগটাই আসছে, ভালো করে খেয়াল করবে, বলেছে সর্বাধিক, তার মানে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু আসছে তাপবিদ্যুৎ থেকে, বাকি সবগুলো কিন্তু আমরা ব্যবহার করছি। সৌরবিদ্যুৎটা ইদানিং কালে কিন্তু আমরা একটু বেশি ব্যবহার করছি এবং সেটা আমাদের কিন্তু ব্যবহার করা উচিত। তার কারণ হচ্ছে কি না, যত এগুলো আমরা দেখবো যে তাপবিদ্যুৎ বা জলবিদ্যুৎ বা হচ্ছে বিশেষ করে তাপবিদ্যুতের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে কি হচ্ছে না, এগুলো হচ্ছে গিয়ে একটা সময় তাপবিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কয়লার প্রয়োজন হচ্ছে, যেটা কিন্তু একটা সময় শেষ হয়ে যেতে পারে, যেটা কিন্তু একদম সেটাকে কিন্তু আমরা বলবো যে সেটা রিনিউয়েবল নয়, মানে সেটা রিনিউ করা যাবে না, পুনরুৎপাদন কিন্তু সেটা করা যাবে না। ঠিক আছে, তো সেই জন্য তাপবিদ্যুৎ যতটা পরিমাণ আমাদের কম ব্যবহার করার চেষ্টা করতে হবে, বেশিরভাগ ব্যবহার করতে হবে কোনগুলো, সৌর বিদ্যুৎ বা জলবিদ্যুৎ, যেগুলো রিনিউ করা যাচ্ছে। ঠিক আছে, কারণ সূর্যের আলোটা হঠাৎ করে ফুরিয়ে যাবে না বা জলটাও কিন্তু হঠাৎ করে ফুরিয়ে যাবে না, এগুলো কিন্তু রিনিউ হচ্ছে। তো সেই জন্য এই ধরনের বিদ্যুৎগুলো কিন্তু আমাদের একটু বেশি করে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাপবিদ্যুতের তুলনায়। চল, আমরা সেই প্রচলিত অপ্রচলিতের কথা পড়েছিলাম, এগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি, যেমন সৌর বিদ্যুৎ বলো। ঠিক আছে, এটা হচ্ছে একটা অপ্রচলিত শক্তি, তার মানে এটা কিন্তু সেভাবে এখনো কিন্তু প্রচলিত হয়নি, এটা কিন্তু অপ্রচলিত। ঠিক আছে, এটা কিন্তু অপ্রচলিত। আর এই যে তাপবিদ্যুৎ, এই কিন্তু প্রচলিত শক্তি, মানে এটা কিন্তু অনেকদিন আগে থেকেই কিন্তু চলে আসছে, প্রচলিত শক্তি, প্রচলিত। আর এটা হচ্ছে অপ্রচলিত, যেমন বায়ু শক্তি আমরা বলতে পারি, জোয়ার ভাটার শক্তি বলতে পারি। ঠিক আছে, বা আমরা গোবর গ্যাস যেটাকে আমরা বলছি, ঠিক আছে, সেই সমস্ত শক্তিগুলো কিন্তু অপ্রচলিত। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 130 কি বলছে দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটিতে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হচ্ছে? দেখো এক্ষুনি আমি কিন্তু তোমাদের প্রচলিত এবং অপ্রচলিতের কথা বললাম, তারপরে কিন্তু কোয়েশ্চেনটা রয়েছে, বলছে নিম্নলিখিত কোনটির মধ্যে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হয়ে থাকে কোথায়? অপশনগুলো দেখে নেই, মোমবাতি রয়েছে, কেরোসিন বাতি রয়েছে, সৌর লণ্ঠন রয়েছে, টর্চ রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপ্রচলিত শক্তি, একটু আগে আমি বললাম যে সৌর শক্তি, তাহলে সৌর লণ্ঠন, এটাই কিন্তু আমাদের অপ্রচলিত শক্তির ব্যবহার করা হচ্ছে। বাকিগুলোতে কিন্তু আমরা প্রচলিত শক্তি, মোমবাতি বা কেরোসিন, কেরোসিন হচ্ছে কোথা থেকে আসছে আমরা জানি যে পেট্রোলিয়াম থেকে, বা খনিজ তেল যেটাকে আমরা বলছি পেট্রোলিয়াম থেকে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কেরোসিন বাতি। এবং টর্চ তো আমরা জানি নির্জল কোষ দিয়ে জ্বলছে। ঠিক আছে, টর্চ যেটাকে আমরা ব্যাটারি বলছি, নির্জল কোষ, সেখান থেকে কিন্তু টর্চটা জ্বলছে। তো এখানে কিন্তু অপ্রচলিত কোনটা, সেটা হচ্ছে সৌর লণ্ঠন, যেটা আমরা সৌর শক্তি দিয়ে কিন্তু সহজেই চালাতে পারবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 131 বলছে জল জমে বরফে পরিণত হলে তার আয়তনটা কি হচ্ছে? বাড়ছে, কমছে, একই থাকছে, নাকি প্রথমে বাড়ে পরে কমে? তাহলে রাইট অ্যান্সার কি হবে? জল জমে বরফে পরিণত হলে, জল জমে বরফে পরিণত হলে তার আয়তন কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, জল জমে বরফে পরিণত হলে তার আয়তন কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, জল জমে বরফে পরিণত হলে তার আয়তন বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের সংকর উষ্ণতা, কার্বন ডাই অক্সাইডের সংকর উষ্ণতা 132 কি বলছে দেখো, 31 ডিগ্রি সেন্টিগ্রেড, 33 ডিগ্রি সেন্টিগ্রেড, 43 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে রাইট অ্যান্সার কি হবে? কার্বন ডাই অক্সাইডের সংকর উষ্ণতা। আচ্ছা, সংকর উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার জিনিসটা কি? সংকর উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার জিনিসটা হচ্ছে কি? আচ্ছা, যদি আমরা দেখি একটা তরলকে একটা নির্দিষ্ট উষ্ণতায় তাকে কি করা হচ্ছে, নির্দিষ্ট উষ্ণতা দেওয়ার ফলে সেই তরলটা কিন্তু বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে সেই যে তরলটাকে যতটা উষ্ণতা দেওয়ার পরে বা যতটা উষ্ণতা দিলে সে কিন্তু সেই মুহূর্তেই তরল থেকে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা সেটাকেই বলবো। তাহলে যতটা পরিমাণ উষ্ণতা একটা তরলকে দিলে সে কিন্তু কি হচ্ছে না, তরল থেকে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, সেই যে টেম্পারেচারটা, সেই বিশেষ টেম্পারেচারটাকে আমরা বলবো ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড বা CO2 এর ক্ষেত্রে এর সংকট উষ্ণতা হয়ে যাচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, 33 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আচ্ছা এই জলের ব্যাপারে আরেকটা কিন্তু তোমাদের প্রপার্টি মনে রাখতে হবে জলের ক্ষেত্রে, যেটা হচ্ছে কি বলো দেখি, জলের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রান্ত প্রসারণ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, জলের ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ দেখতে পাওয়া যায়। এই যে প্রপার্টিটা, এটা কিন্তু শুধুমাত্র জলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যেটা কিসে হেল্প করছে? যেটা কিন্তু শীত প্রধান দেশে যেগুলো জলাশয়গুলো রয়েছে তার নিচে কিন্তু কি করছে না, জলজ জীবগুলো কিন্তু বেঁচে থাকতে পারছে। ঠিক আছে, এই জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য। ঠিক আছে,
এই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে। ব্যতিক্রান্ত প্রসারণের ঘটনাটা জলের ক্ষেত্রেই দেখা যায় এবং সেখানে কিন্তু জলজ জীবেরা কিন্তু এখানে বিশেষভাবে উপকৃত হচ্ছে শীত প্রধান অঞ্চলে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। 133 তে কি বলছে দেখো, 133 তে কি বলছে, বলছে বরফ গলনের লীন তাপ, বরফ গলনের লীন তাপ কত? 540 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম, 0 ক্যালোরি পার গ্রাম নাকি 40 ক্যালোরি পার গ্রাম? কি বলছে বরফ গলনের লীন তাপ, বরফ গলনের লীন তাপ কত হয়? এটা কিন্তু আমরা বারবার পড়েছি, এটা কিন্তু আমাদের ভুল হওয়ার একদমই কথা নয়। 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? বরফ গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, এটা কিন্তু আমরা সবাই জানি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 134 ঘরের তাপমাত্রায় কোন ধাতুটি তরল থাকে? তার মানে তোমাকে বলতে হবে যে ঘরের তাপমাত্রাতে তরল ধাতুটার নাম কি, বা যেটা নর্মাল টেম্পারেচার, ঘরের তাপমাত্রা মানে কিন্তু নর্মাল টেম্পারেচারের কথাই বলা হচ্ছে এখানে, ঠিক আছে? ওকে, তাহলে তরল ধাতুর নাম আমাদেরকে বলতে হবে, আমরা জানি সবাই, এটা কিন্তু খুব ইজি। বলছে লিথিয়াম, ক্যালসিয়াম, মার্কারি নাকি সোডিয়াম, কোনটা হবে রাইট অ্যান্সার? লিথিয়াম, ক্যালসিয়াম, মার্কারি নাকি সোডিয়াম? অনেকেরই হয়তো এখানে অপশনটা তোমরা খুঁজে পাচ্ছ না, বা যেটা তোমরা সাধারণভাবে পড়ে থাকো সেই অপশনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ না, তাই তো? তাহলে দেখো ভালো করে জেনে নিতে হবে যে লিথিয়াম হচ্ছে, ক্যালসিয়াম হচ্ছে, মার্কারি হচ্ছে নাকি সোডিয়াম। এই যে মার্কারি ব্যাপারটা, এটার আমরা যদি সংকেত দেখি সেটা হচ্ছে কি Hg, তার মানে যেটাকে আমরা বলি কি মার্কারি মানেই কিন্তু পারদ, ঠিক আছে? মার্কারি মানেই কিন্তু পারদ। অনেকেই হয়তো এই অপশনটা খুঁজছো কিন্তু পাচ্ছ না, তাই তো? সেটা মনে রাখতে হবে, সবসময় পারদ দেবেই এক্সাম হলে, তোমাকে কিন্তু সেরকম কিন্তু কোনো কথা নেই। তো সেই জন্য তোমাকে মনে রাখতে হবে যে পারদ মানেই কিন্তু মার্কারি, ঠিক আছে? পারদ মানেই কিন্তু মার্কারি। তাহলে ক্যালসিয়াম, লিথিয়াম, মার্কারি আর সোডিয়াম, এখন আমরা বুঝতে পারছি রাইট অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের মার্কারি বা পারদ, ঠিক আছে? মার্কারি বা পারদ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এই মার্কারি বা পারদ কিন্তু আমাদের নর্মাল যেটা টেম্পারেচার বা রুম টেম্পারেচার যেটাকে আমরা বলছি, সেক্ষেত্রে কিন্তু এটা তরল অবস্থাতে থাকছে, ঠিক আছে? ওকে, তো সেই জন্য এটাকে কিন্তু কি করা হচ্ছে, আমরা জানি যে থার্মোমিটারের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? পারদ চকচকে হচ্ছে বলে এটাকে কিন্তু থার্মোমিটারের ক্ষেত্রে বা থার্মোমিটারে কিন্তু এটাকে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? ওকে, 135 কি বলছে আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে সেটের, বলছে কি বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পায়ন কি হবে? বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পায়ন কি হবে? ভালো করে ভাববে ব্যাপারটা, দিলে কিন্তু সহজে করতে পারবে। বলছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকছে, তার মানে কোন সময় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি থাকে যখন, সেটা হচ্ছে বর্ষাকালে। তাহলে তখন বাষ্পায়ন কি হবে? বাষ্পায়নের হারটা বলছে ধীরে হবে, দ্রুত হবে, একই থাকবে নাকি কোনোটাই নয়? তাহলে বায়ুর মধ্যে অলরেডি জলীয় বাষ্প রয়েছে, সেখানে আমরা বাষ্পায়ন করছি, তার মানে কি সেই আবার তো বাষ্প করছি। বাষ্পায়ন মানে কি জলকে বাষ্পে পরিণত করা। তাহলে বায়ুর মধ্যে অলরেডি জলীয় বাষ্প কিন্তু বেশি রয়েছে, তাহলে বাষ্পায়নটা কি খুব তাড়াতাড়ি হবে? নিশ্চয়ই নয়। যখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে তখন কিন্তু বাষ্পায়নটা অনেক ধীরে ধীরে হবে, ঠিক আছে? বাষ্পায়নটা ধীরে ধীরে হবে। যদি বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন কিন্তু বাষ্পায়ন দ্রুত হবে। তাহলে কখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকছে? শীতকালে কিন্তু বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকছে, সেই জন্য কিন্তু শীতকালে আমরা দেখি যে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এবং বাষ্পায়নটা কিন্তু খুব দ্রুত হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। তো এখানে আমাদের সেটটা আজকে কমপ্লিট হচ্ছে। এই কোয়েশ্চেন গুলো নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যান্সার কিটা কিন্তু দেওয়াই রয়েছে, নিজেরা কিন্তু এগুলো তোমরা অ্যানালাইজ করতে পারবে অ্যান্সার গুলো, এবং নিজেরা কিন্তু আবার প্র্যাকটিস করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা ক্লাসগুলো করছো তোমরা কিন্তু জানাবে ক্লাসগুলো কেমন লাগছে, বা তোমাদের অন্য কোনো টপিকের উপর ক্লাস প্রয়োজন কিনা। এবং এই যে ক্লাসগুলো হচ্ছে এর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করে তোমরা জয়েন করবে। লিঙ্কটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে, সেখানে সমস্ত রকম লিঙ্কগুলো দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে আমাদেরকে কিন্তু তোমরা তোমাদের যে কোনো রকম প্রবলেম বা তোমাদের কোয়েশ্চেন রিলেটেড বা কোনো তোমাদের ক্লাস রিলেটেড কোনো রকম কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জানাতে পারো, আমরা কিন্তু সেগুলো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, এক্সাম কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, ভালো করে পড়াশোনা করতে থাকো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। তো সবাই ভালো থাকবে, পড়াশোনা করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।